সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ড্রয়িং রুমের সবার হুইহুল্লোর ভ্রু কুচকে দেখছে প্রহণ। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহণকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো? প্রহণ এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকাল। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহণ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মত আছে, আর মত না থাকলেও কি এসে যায় বলুন তো? আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকল না প্রহণ, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে নাস্তা দিতে বলল। মিসেস ইয়াসমিনও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে, তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠল, ভাই, নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহণ। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তার মধ্যে থেকেই প্রহণের সমবয়সী ইফতি কথাটা বলে উঠল, কিরে প্রহণ, বসে আছিস কেন? খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহণ। খাবারটা টেবিলের উপরেই রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহণের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তিমতো একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলতো ওকে এক্ষুনি কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহণ এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখনও অনেক কাজ বাকি পড়ে আছে। বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি বলে দেখল সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। পাশের বাড়ির মিতা আরও কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতির মনটাও আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু একটা মনে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন, আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দেবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয়ও পায়। তার এখনও স্পষ্ট মনে আছে, সেবার ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন তিনি, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার! বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষিয়ে এক চড় মেরেছিলেন মেয়ের গালে। সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানের আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে ৩০ বার কান ধরে উঠবস করতে করতেই এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চর খেয়ে রাতে কি যে জ্বর উঠেছিল চৈতির তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানলার পাশে দাঁড়িয়েই চেয়ে রইল আকাশপানে। বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনও হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাওয়ার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না। চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই, কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার ওপর রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্য বলল, এইদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে একটা শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করল চৈতি, আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে তাই না? শান্ত কণ্ঠে বলো চৈতির কথাটায় বেশ খারাপ লাগে রূপার। বিছানার উপর শাড়িটা রেখে 2 হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্চি মেয়ে, এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের